কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে, তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না। আসসালামু আলাইকুম। ইকবালকে রায়হান রাফির থ্রেট খুব ঠান্ডা মাথায় হাসি মুখে সিনেপ্লেক্সে বসে, বসুন্ধরায় বসে বা কোনো একটা সিনেমা হলের সামনে বসে রাফি সাংবাদিকদের বলছিল ইকবালকে টার্গেট করে, ইকবালকে উদ্দেশ্য করে। তো রাফির কথা অনুযায়ী এটা 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 বোধহয় 2-1 দিন আগের ঘটনা। তো দেখেন আর কত চুপ থাকবে, তাই না? প্রতিনিয়ত একজন খালি বলেই যাবে আর রাফি চুপ থাকবে। এটা তো হয় না, তাই না? একটা মানুষকে আপনি খোঁচাবেন, খুঁচাইতে রক্ত বের করে দিবেন আর সে আপনারা কিছু বলবে না, তা তো হয় না। তো ইকবাল সাহেবের নিশ্চয়ই একটা ক্ষমতা আছে, ইকবাল সাহেবের নিশ্চয়ই একটা পাওয়ার আছে। সে প্রডিউসার, ফিল্ম ক্লাবের সেক্রেটারি, সে প্রযোজক সমিতির সেক্রেটারি ছিল না, এরকম পদে ছিল। সে 18 সংগঠনের একটা দায়িত্বপূর্ণ পদে আছে। বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের সঙ্গে সে জড়িত ছিল। সে এক সময় শাকিব খানের ব্যাকআপ ছিল। তো তার একটা পরিচিতি আছে, তার একটা পরিমণ্ডল আছে, তার একটা যোগাযোগ আছে। সেই দিক থেকে তার একটা পাওয়ার আছে, তার একটা শক্তি আছে। সেই শক্তির বলে সে অনেক কথা বলে। কিন্তু রায়হান রাফি তো সেই দিনকার পোলা, তাই না? তো রায়হান রাফির কি আছে এটা বোধহয় কেউ একজন মনে করছিল। তো সেই রায়হান রাফি এখন গর্জন দিয়ে বসছে, লাউ ঠেলা। রায়হান রাফি বলছে যে আমি হাসি মুখে কথা বলি, কিন্তু যখন বলি ভাইরা ভাই, তখন কিন্তু সিনেমা আর বানাইতে পারবা না, লজ্জায় পইরা এমন লজ্জা পাবা যে সিনেমা আর বানাইতে পারবা না। বুঝেন? এই ইকবালের হাঁটুর বয়সীর ছেলে রাফি যখন ইকবালকে এরকম থ্রেট দেয়, বুঝেন কতটুক পাওয়ার রায়হান রাফির আছে, কতটুক ব্যাকআপ রায়হান রাফির আছে, কতটুক গার্ডস রায়হান রাফি নিয়ে চলে। রায়হান রাফি কিন্তু বলেই বসছে, সে কিন্তু কেউ কিন্তু তারে এইখানে সেই যেই জায়গায় রায়হান রাফি আসছে, এই জায়গায় রায়হান রাফিরে কেউ কিন্তু আইসা বসাই দেয় নাই। সে তিলে তিলে এই জায়গাটা তৈরি করছে, পরিশ্রম করে এই জায়গাটায় আসছে, মানুষকে প্রমাণ দিয়ে এই জায়গাটায় আসছে। তুফানের মতো সিনেমা যারা পরিচালক, রায়হান রাফির কথা, আমার কথা না, তুফানের মতো সিনেমা বানানো কতটা ডিফিকাল্ট যারা পরিচালক তারা এটা জানে। তো ইকবাল সাহেব যদি পরিচালক হয়, তাহলে সে এই ডিফিকাল্টিজ কথা জানা থাকতো তার। যদি সে এই ডিফিকাল্টিজকে সে না মানে, তাহলে সে ডিরেক্টর না, সে পরিচালকের কাতারেই পড়ে না। দর্শক, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, ইকবাল সাহেব কি পরিচালকের কাতারে পড়ে কি পড়ে না, এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। রাফির দাবি যে তুফানের শুটিং কাল থেকে ইকবাল সাহেব তুফান এবং একটা চক্র তুফান বন্ধ করার চেষ্টা চালিয়ে আসছে। সেই চেষ্টা তো অব্যাহত ছিলই, কিন্তু সেই অব্যাহত চেষ্টার ভেতর দিয়ে সেই তুফানের শুটিং শেষ হয়েছে, সেন্সর বোর্ড পাস করছে, সেন্সর থেকে সার্টিফিকেট পাইছে, সিনেমা রিলিজ হয়েছে, রিলিজ হওয়ার পরে সুপারহিট হয়েছে, সুপারহিটের পরে এখন ব্লকবাস্টার হইতে চলছে। কিন্তু এই ওনার সেই চাপাবাজি, তো ওনার ইকবাল সাহেবের সেই কথাবার্তা, উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা তুফানকে নিয়ে, এইটা তো আর বন্ধ হচ্ছে না। এবং এটা নিয়ে নাকি মানুষ হাসতেছে। রাফি বলছে ইকবাল সাহেবের এইসব কথা শুনে মানুষ হাসে, তারপরেও উনি এইসব কথাবার্তা উদ্দেশ্যমূলক ভাবে বলে যাচ্ছেন। যদি তুফান নিয়ে কেউ নেগেটিভ কথা বলে থাকে, সেই বলাটার অধিকার আছে দর্শকের। দর্শক যদি দেখে খারাপ লাগে, তাহলে দর্শক বলবে। কিন্তু ইকবাল সাহেব একজন পরিচালক হয়ে আরেকজন পরিচালকের ইস্যুতে এরকম নেগেটিভ কথাবার্তা সে বলতে পারে না। যদি উদ্দেশ্যমূলক ভাবে বলে, তাহলে তো রায়হান রাফি থ্রেটটা দিয়েই বসছে যে এমন কথা বলবে, সে মুখ খুললে এমন কথা বলবে যে লজ্জায় ইকবাল সাহেব আর সিনেমাই বানাইতে পারবে না। তাহলে সেই কথাগুলো কি হইতে পারে ভাই? রাফির কাছে ইকবাল সাহেবের কোন মানে আছে, সোর্স আছে, কোন ইনফরমেশন আছে, কোন প্রমাণ আছে, কোন দলিল আছে যে ইকবাল সাহেব, এবং ওই দলিল বা ওই প্রমাণ যদি সামনে আসে, তাহলে ইকবাল সাহেব লজ্জায় আর সিনেমা বানাইতে পারবে না। সিনেমা বানাইতে পারবে না মানে কি, সেই ইন্ডাস্ট্রি থেকে মাথা নিচু করে
বেরিয়ে যাবে লজ্জায়। কি আছে রায়হান রাফির কাছে? রাফির সোজা সাপটা কথা, যদি তার সিনেমা নিয়ে কোনো কথা বলতে হয় চিন্তা ভাবনা করে কথা বলবেন। একেবারে ডাইরেক্ট থ্রেট, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন রায়হান রাফির। ইকবাল সাহেবের ছবি নাকি সিনেপ্লেক্স বিপদে পড়ে চালায়, তার সিনেমায় দর্শক নাই, সে নিজের সিনেমা নিয়ে টেনশন করে না, সে আরেকজনের সিনেমা নিয়ে কথাবার্তা বলে। একেবারে মানে ধুয়ে দিল রাফি ইকবাল সাহেবকে। এখন দেখার বিষয় এই থ্রেটের এগেনস্টে ইকবাল সাহেবের বক্তব্য কি হয়। তার তার গত কয়েকদিন যাবত সে কিন্তু চুপ আছে, তার কিন্তু কোনো উচ্চবাচ্য নাই, ক্যামেরার সামনে আর তাকে কিন্তু খুব একটা দেখা যায় না। গত 23 তারিখ, আজকে 28 তারিখ, গত 23 তারিখ সে শুধু একটা স্ট্যাটাস দিছে যে হ্যাশট্যাগ গিভ অ্যান্ড টেক, হ্যাশট্যাগ টুডে অ্যান্ড টুমোরো, হ্যাশট্যাগ ওয়েট অ্যান্ড সি। এই কথাগুলো আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি এবং আমি এভাবেই চলি, সামনেও চলবো। মানে গিভ অ্যান্ড টেক, টুডে অ্যান্ড টুমোরো, ওয়েট অ্যান্ড সি। আমরা এই কথাগুলো কখন বলি? গিভ অ্যান্ড টেক মানে যা দিবা, দিলে পাবা, না দিলে পাবা না ভাই। আমারে দিবা, তোমারে দিব, আমারে না দিলে তোমারে দিব না। গিভ অ্যান্ড টেক। কিন্তু এই গিভ অ্যান্ড টেকটা আসলে আমরা নেগেটিভ ভাবে ইউজ করি। ওই যে একটা কথা আছে না, যে নায়িকারা যখন সিনেমায় আসে তখন প্রযোজকরা বলে কি গিভ অ্যান্ড টেক হবে, তো গিভ অ্যান্ড টেক না হলে তো সিনেমায় সুযোগ হবে না। এরকম একটা নেগেটিভ জায়গা থেকে গিভ অ্যান্ড টেক শব্দটা ব্যবহার করি, অথবা গিভ অ্যান্ড টেক পজিটিভলিও আমরা ব্যবহার করি, কিন্তু মানুষ এটাকে নেগেটিভ ভাবেই নেয় যে গিভ অ্যান্ড টেক না হইলে কোনো কিছু হবে না। টুডে অ্যান্ড টুমোরো, টুডে অ্যান্ড টুমোরো দিয়ে ইকবাল সাহেব কি বুঝাইছেন? যে অতীত বলে কিছু থাকবে না, আজকে এবং ভবিষ্যৎ, তাই তো? আজকে যে বিষয়গুলো হচ্ছে এগুলো রেজাল্ট আসবে ভবিষ্যতে, অর্থাৎ এই যে বিষয়গুলো ঘটছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু পাল্টা জবাব দিবে ইকবাল সাহেব ভবিষ্যতে। ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো, দেখতেছি। মানে ইকবাল সাহেব কিন্তু এই রাফির এই বক্তব্যের আগেই থ্রেট দিয়ে বসছে, কিন্তু তিনি সরাসরি কাউকে উল্লেখ করে নাই যে ইকবাল সাহেব কাকে এই থ্রেট গুলো দিলেন, নাকি রাফি এই থ্রেট দেখেই সে তার বক্তব্যগুলো দিল। আসলে কোনোটাই খোলাসা না। গতবার তুফান যখন টিজ প্রকাশ করার পরে তুফানের রায়হান রাফির একটা স্ট্যাটাসের পরে আশারুদ্দান কিন্তু একটা স্ট্যাটাস দিয়ে বসে। তখন আমরা এই ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস থাকে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝে যায় যে কে কার স্ট্যাটাসের জবাব দিচ্ছে। ইকবাল সাহেব ইঙ্গিতপূর্ণ একটা স্ট্যাটাস দিলেন, রায়হান রাফি বক্তব্য দিয়ে দিলেন ক্যামেরার সামনে। অর্থাৎ আমরা কি এবার বুঝে নিব যে এই ইকবাল সাহেবের এই স্ট্যাটাসেরই একটা কাউন্টার দিল, নাকি রায়হান রাফি আর সহ্য করতে পারলো না, এত খোঁচা চিৎকার দিয়েই বসলো। ব্যথা তো রায়হান রাফিরও লাগে, তাই না? খোঁচা খাইলে ব্যথাটা রায়হান রাফিরও লাগে, সিনেমাটা তার, সেও মানুষ। রায়হান রাফি তো রিভেঞ্জ দিয়ে কোনো কথা বলে নাই, তাহলে তুফান নিয়ে কেন ইকবাল সাহেব এত কথা? প্রশ্নে যুক্তি আছে কিনা, যুক্তিযুক্ত প্রশ্ন কিনা? দেখেন আমাদের সিনেমার পরিবেশটা এরকম যে সবাই সবার সিনেমা নিয়ে এত বদনাম বলে, নিজের সিনেমার সুনাম বলার সুযোগ পায় না, নিজের সিনেমার পিছনে সময় দেওয়ার সুযোগ পায় না। আগে অরে ধর, আগে অরে থামা, এই আগে অরে থামা না করে যদি নিজের দৌড়টা বাড়ায় দেয় তাহলে কিন্তু তার চাইতে সে আগে দৌড়ে সামনে চলে যায়। আগে সেই সাইড সুটে ল্যাংলুম বাইরা ফেলায় সে সামনে যাওয়ার যদি প্ল্যান না করে, সে যদি নিজে তার দৌড়ে মনোযোগী বেশি হয়, সে কিন্তু সামনে এগিয়ে যেতে পারে। তো যাই হোক দর্শক, কে কাকে থ্রেট দিছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই যে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছে সিনেমায় পরিচালক, প্রযোজক এবং পরিবেশকদের মধ্যে, বিশেষ করে প্রযোজকদের ভিতরে ভাগ হয়ে গেছে। আশারুদ্দান এক ভাগ হয়ে গেছে, ইকবাল এক ভাগ হয়ে গেছে, আজিজ সাহেব একটা ভাগ হয়ে গেছে, শাহরিয়ার শাকিল একটা ভাগ হয়ে গেছে, চরকি শাহরিয়ার শাকিল মিলে একটা ভাগ হয়ে গেছে।
এই যে যে প্রযোজকদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, এই অন্তর্দ্বন্দ্ব কিন্তু সিনেমার জন্য ভালো নয়। দিন শেষে এই প্রযোজকদের এক হইতে হবে সিনেমার স্বার্থে। সবাই সবার প্রশংসাই করতে হবে। যদি কেউ কারো নেগেটিভ কথা না বলেন তাহলে সেটা সবার জন্য ভালো। আর দিন শেষে যতই প্রশংসা করেন না কেন ভাই, একজন নিজের ছবির জন্য যতই প্রশংসা করেন, দর্শক যদি ওটা রিসিভ না করে কোনো প্রশংসাই কাজে আসবে না। যতই পাবলিসিটি করেন, যতই চাপাবাজি গলাবাজি হোক, যতই বলুক এত ব্যবসা, এত 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 হল, এত পাইছি, এত দর্শক যাচ্ছে, যত যে যাই বলুক না কেন, দর্শক যদি সেটা রিসিভ না করে তাহলে কারোর কিছু করার নেই। অতএব অন্যের পিছে না লেগে নিজের পিছনে ওই সময়টা দিলে আমার মনে হয় ভালো হবে। দর্শক, আপনাদের কি মনে হয়? আরো দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে গত ঈদে জিন 2 আব্দুল আজিজ সাহেব পাকিস্তানে রিলিজ দিয়েছিল। বহুদিন পরে বাংলাদেশি কোন ছবি পাকিস্তানে রিলিজ হয়েছে সিনেপ্লেক্সে। আর পাকিস্তানে কিন্তু সিনেপ্লেক্স সিনেমার বাজারটা অনেক বড়, তাদের টেকনোলজি অনেক ভালো, কিন্তু তাদের কাছে মেকার নাই, তাদের কাছে সেই মানের সিনেমা তারা বানায় না। আর তুফান যেহেতু হিন্দিতে রিলিজ দিবে, আর পাকিস্তানে যেহেতু হিন্দি সিনেমা অনেক জনপ্রিয়, তাছাড়া শাকিব খান পাকিস্তানেও অনেক জনপ্রিয়, কারণ শাকিব খানের তুফান নিয়ে পাকিস্তানের অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট বানাইছে। তো পাকিস্তানে শাকিব খান কিন্তু একটা ভালো একটা অবস্থান করে নিয়েছে। সেই জায়গা থেকে তুফান টিমের একটু ভাবা উচিত যে তুফান হিন্দিতে পাকিস্তানে রিলিজ দেওয়া যায় কিনা, তাহলে কিন্তু ভালো একটা ব্যবসা করতে পারে। আরেকটা কথা বলতে চাই, মেহজাবিন এবং ফারিনকে নিয়ে। সম্প্রতি মেহজাবিন এবং ফারিন কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম চিলির খেলা দেখতে স্টেডিয়ামে গেছিল, মেসির খেলা সরাসরি দেখার জন্য। সেই স্টেডিয়ামে বসে তারা আর্জেন্টিনার জার্সি পরে ছবিও পোস্ট করছিল। কিন্তু কথা সেখানে না, কথা হচ্ছে গিয়ে যে সেই ছবি দেখে দর্শকরা তাদের খোঁচা মেরে বসছে যে ফারিন এর আগে ব্রাজিলের জার্সি পরে, ব্রাজিলের সাপোর্টার হইয়া, ব্রাজিলের পক্ষে স্ট্যাটাস দিয়ে আসে, আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার জার্সি পরে মেসির খেলা দেখে ফারিনের লজ্জা লাগে না? দর্শক এরকম একটা খোঁচা ফারিনকে দিয়েছে, ফারিন আবার সেই খোঁচার জবাব দিছে, আরে ভাই আমি তো ভক্ত যে কোনো দেশেরই হইতে পারি, তাই বলে অন্য দেশের প্লেয়ারের খেলা আমার ভালো লাগতে পারে না? ওখানে তো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা না, খেলাটা তো আর্জেন্টিনা চিলির। যদি আর্জেন্টিনা ব্রাজিল হইতো হয়তো ফারিন ব্রাজিলের পক্ষে থাকতেন, যেহেতু মেসির খেলা দেখতে গেছে তাই আর্জেন্টিনার জার্সি পড়ছে। তো যাই হোক, সুন্দরী নায়িকারা যখন আর্জেন্টিনার পক্ষে কথা বলে, আর্জেন্টিনার জার্সি পরে যখন মাঠে নামে, তখন আর্জেন্টিনার সাপোর্টারদের কিন্তু একটু উচ্ছ্বাস উদ্দীপনা বেড়ে যায়। ব্রাজিল আর্জেন্টিনা এই বিষয় নিয়ে চিরচরিয়াত একটা দ্বন্দ্ব বহু যুগ ধরে চলে আসছে, চলতেই থাকবে। এই দ্বন্দ্বের কোনো শেষ নাই। বিভিন্ন কন্টেন্টে দেখি যে অনেকেই ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরে জোকস বানাচ্ছে, কমেডি কন্টেন্ট বানাচ্ছে, এবং ভালো সেটার দর্শক জনপ্রিয়তা পাচ্ছে, ভালো ভিউ কমাচ্ছে, এবং এই দ্বন্দ্বটা আজীবন চলতেই থাকবে। দর্শক, আমি আর্জেন্টিনার সাপোর্টার, তবে ব্রাজিলের খেলা আমার ভালো লাগে। আপনারা কার কার সাপোর্টার, কে কোন দলের সাপোর্টার, অবশ্যই কমেন্ট করে জানাবেন।